হ্যাপি দিওয়ালি সকলকেই। এবং দীর্ঘ একটা ছুটি কাটিয়ে 2-3 দিনের একটা ছুটি কাটিয়ে আমরা আবার ক্লাসে ব্যাক করছি। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের দূষণ, অর্থাৎ আমাদের জেনারেল স্টাডিজ এর উপরে এই যে টপিকটা, এটা জিওগ্রাফির মধ্যে পড়ে, আবার অনেকটা সোশ্যাল সায়েন্স যেটাকে আমরা পরিবেশ বিজ্ঞান বলি, সেই পরিবেশ বিজ্ঞানের মধ্যেও কিন্তু এটা পড়ে থাকে, এনভায়রনমেন্টাল সায়েন্স যেটাকে আমরা বলছি। ওকে, সো এভরিবডি, যে সমস্ত স্টুডেন্টস যুক্ত হচ্ছে, তোমাদের জন্য দুর্দান্ত একটি ক্লাস আমরা আজ প্রোভাইড করব, যেটা থেকে আপকামিং তোমাদের পরীক্ষাতে কিছু প্রশ্ন উত্তর হতে পারে। আমি কিছু প্রশ্ন উত্তরও তোমাদের এখান থেকে প্র্যাকটিস করাবো। তো সমস্ত স্টুডেন্টস একটু ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে কমেন্ট করে ফেলো। এমডি হাসিবুল ইসলাম, মল্লিকা টুডু, জসিম উদ্দিন শেখ, টেস্ট সিরিজ কবে থেকে পাবো? দেরি আছে বাবা। অন্তরা, জিওগ্রাফি সিলেবাসে একটু বলুন, জিওগ্রাফির সিলেবাস ওটা রাহুল স্যার তোমাদের বলে দেবে। হ্যাঁ, ডিটেলসে, পুরো ডিটেলসে রাহুল স্যার বলে দেবে জিওগ্রাফির কি বলে চ্যাপ্টারটা, মানে রাহুল চক্রবর্তী স্যার। হ্যাপি দিওয়ালি পল্লবী। ভারতীয়দের কাছে খুব অপরিচিত বিষয় নয়, কারণ তুমি যদি রাস্তায় উঠে থাকো কিংবা বাড়িতেই বসে থাকো, তবুও তোমরা দেখবে সর্বস্থানে কিন্তু কোনো না কোনো ভাবে ভারতের দূষণ ঘটে চলেছে। কোনো না কোনো সময়, মানে প্রতিনিয়ত তুমি তোমার সামনে, তোমার চারিপাশে কিন্তু এই দূষণগুলো ঘটতে দেখো। তো দূষণ বিভিন্ন প্রকারের হয়, সেই দূষণগুলো কি, সেই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। চলো লেটস স্টার্ট। প্রথমে একটু দূষণের ডেফিনেশনটা দেখা যাক। দূষণ বা পলিউশন কাকে বলা হয়? পলিউশন বা দূষণ আমরা কাকে বলি? পরিবেশে যখন ক্ষতিকারক পদার্থ বা ক্ষতিকারক উপাদান যুক্ত হওয়ার ফলে পরিবেশের ভৌত, রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যর অবাঞ্ছিত পরিবর্তন ঘটে এবং জীবজগতের স্বাভাবিক জীবন ধারণ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দূষণ বা পরিবেশ দূষণ বলে। তো দূষণ বা পরিবেশ দূষণ কাকে বলা হচ্ছে? কোনো পদার্থ, ধরলাম তুমি বাড়িতে রান্না করছো, রান্নার সময় তোমার বাড়ি থেকে ধোঁয়া উৎপাদন হচ্ছে, সেই ধোঁয়াটা যখন বাতাসে মিশছে সেটা কিন্তু বাতাসকে ক্ষতিগ্রস্ত করছে এবং তার ফলে ভৌত এবং রাসায়নিক জৈবিক বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে এবং অবাঞ্ছিত কিছু পরিবর্তন, যেটা হওয়া উচিত নয় এমন কিছু পরিবর্তন কিন্তু আমাদের চারিপাশে হচ্ছে। এইগুলোকে আমরা কি বলবো? এইগুলোকে এক কথায় বলবো পরিবেশ দূষণ বা পলিউশন। ওকে, এটাকে আমরা পলিউশন বলবো। আচ্ছা, মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সম্পদের অত্যাধিক ব্যবহার এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো দূষণের মাত্রা কিভাবে বৃদ্ধি পাচ্ছে? যত দিন যাচ্ছে, যত মানুষ ডেভেলপ হচ্ছে, মানুষ যত উন্নতির দিকে এগোচ্ছে, তত কিন্তু দূষণ বাড়ছে। আগে এত দূষণ ছিল না। তুমি যদি 90s কিংবা 80s কিংবা 70s এর দিকে যাও, এত দূষণ কিন্তু হতো না। তখন দূষণ বলতে প্রাকৃতিক কারণে বিভিন্ন দূষণগুলো ঘটতো। হয়তো কোথাও কোনো প্রাকৃতিক কারণে দাবানল হলো, সেটা প্রাকৃতিক কারণে দূষণ। কোথাও অগ্নি উৎপাত হলো, সেটা প্রাকৃতিক কারণে দূষণ হলো। কিন্তু বিকজ আমরা যদি দেখি, পরবর্তীতে মানুষ কিন্তু নিজেরা যখন কলকারখানা সেট আপ করা শুরু করলো, যখন ইউরোপে শিল্প বিপ্লব আসলো, 1600-1700 শতকের দিকে যখন ইউরোপে একটা শিল্প বিপ্লব শুরু হলো, তখন কিন্তু বিশেষ করে এই দূষণের মাত্রাটা মানুষের দ্বারা খুব বেশি পরিমাণে বাড়তে থাকলো। আর আজকালকার দিনে যদি দেখো, তোমার রাস্তা দিয়ে কত বাইক চলছে, গাড়ি চলছে, সব কিন্তু দূষণ ঘটাচ্ছে। কত কারখানা তৈরি হচ্ছে, সব কিন্তু দূষণ ঘটাচ্ছে। ওকে, তুমি রাস্তার ধার দিয়ে যাচ্ছ, রাস্তায় একটা প্লাস্টিক ছুঁড়ে ফেললে, ওটাও একটা দূষণ। তো দূষণ কিন্তু প্রতিনিয়ত, যত মানুষ অগ্রবর্তী, যত মানুষ ডেভেলপ হচ্ছে, মানুষ দূষণও কিন্তু তত বেশি করছে। ওকে, এটাকে আমরা বলবো ল্যাক অফ সিভিক সেন্স, অর্থাৎ মানুষের সিভিক সেন্সের কারণেও বা মানুষের অত্যাধিক লোভের কারণেও কিন্তু এই দূষণগুলো ঘটতে পারে। মানুষ অত্যাধিক লোভ, মানে বেশি টাকা উৎপাদনের লোভে মানুষ কিন্তু বেশি পরিমাণে উৎপাদন বা বেশি ডেভেলপ করছে তাড়াতাড়ি, তত বেশি কিন্তু পলিউশন বাড়ছে বা দূষণ বাড়ছে। ওকে, আচ্ছা, এই দূষণগুলোকে প্রধানত আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। কতগুলি ভাগে? 4টি ভাগে। প্রধানত দূষণগুলো 4টি ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণ বিভিন্ন কারণে ঘটতে পারে, অবশ্যই সেই জিনিসগুলো নিয়ে দেখব। বায়ু দূষণ, যেটা আমাদের বায়ুমণ্ডলকে ক্ষতিগ্রস্ত করে, যেটা আমাদের হাতে কিন্তু থাকে না।
আমরা বায়ুতে শ্বাস নিচ্ছি, সেই বায়ুতে কত PM2.0 তোমার হচ্ছে ছোট ছোট প্লাস্টিকের টুকরো, কত ক্ষতিকারক গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এইসব ঘুরে বেড়াচ্ছে। ওকে, তো এগুলো কিন্তু মানব শরীরকে এবং পুরো পরিবেশকে কি করছে? ক্ষতিগ্রস্ত করছে। তো বায়ু দূষণ হচ্ছে। জল দূষণ, জল বিভিন্ন কারণে যখন দূষিত হবে, জলে যখন কোনো পদার্থ মিশবে তখন জল দূষিত হবে নিশ্চয়ই। মৃত্তিকা দূষণ, অবশ্যই মাটি বিভিন্ন ভাবে দূষণ হতে পারে, এবং শব্দ দূষণ। এই চারটে হচ্ছে প্রধানত দূষণের মধ্যে পড়ে। বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, বা যেটাকে আমরা ল্যান্ড পলিউশনও বলতে পারি, অর্থাৎ ভূমি দূষণও বলা যেতে পারে মাটি দূষণকে। আরেকটা হচ্ছে শব্দ দূষণ, যেটা বিভিন্ন লাউড স্পিকার বাজানোর কারণে বা শব্দ বাজানোর কারণে ঘটতে পারে। চলো এগুলো সম্পর্কে একটু ডিটেলসে জানি, কোন দূষণটা কেন হয়। প্রথমে চলো বায়ু দূষণ। হোয়াট ইজ বায়ু দূষণ বা এয়ার পলিউশন? একদমই বেসিক ভাবে আমরা জেনে রাখবো, এগুলো আমরা সব জানি, মোটামুটি জানি, কিছু না হোক কিছু হলেও তো জানি এই জিনিসগুলো। বায়ু দূষণ মানে বায়ুটা দূষিত হচ্ছে। কিভাবে হচ্ছে দূষিত? দেখো, প্রাকৃতিক বা মানুষের কার্যকলাপের ফলে বায়ুর স্বাভাবিক গ্যাসীয় উপাদান ঘনত্বের পরিবর্তন হলে, অর্থাৎ আমাদের যে বায়ুমণ্ডল আছে, তোমরা যদি দেখো বায়ুমণ্ডলে অনেক কিন্তু স্বাভাবিক উপাদান থাকে। বায়ুমণ্ডলের উপাদান কি কি? বায়ুমণ্ডলের উপাদান যদি আমরা দেখি, স্বাভাবিক উপাদান হচ্ছে অনেক কিছু। যেমন বায়ুমণ্ডলে প্রায় 73% মতো ডিয়ার স্টুডেন্টস নাইট্রোজেন থাকে। কি থাকে ডিয়ার স্টুডেন্টস? নাইট্রোজেন। বায়ুমণ্ডলে কতটা নাইট্রোজেন থাকে? পরীক্ষায় যদি প্রশ্ন দেয় কি বলবে? বায়ুমণ্ডলে কতটা নাইট্রোজেন থাকে? বায়ুমণ্ডলে দ্রুত বলো। ও মাফ করবে, 73 নয়, 78, সরি 78% মতো থাকে বায়ুমণ্ডলে নাইট্রোজেন। সরি, মাফ করবে, 78% মতো কিন্তু বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকে। বুঝেছো? 78%। আচ্ছা, তারপরে প্রায় 21% মতো থাকে অক্সিজেন। ওকে, তারপরে আরো বিভিন্ন তোমার হচ্ছে পদার্থ, যেমন 0.033% মতো থাকে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। তো এরকম আরো বিভিন্ন কিন্তু পদার্থ আমাদের বায়ুমণ্ডলে থাকে। তো বায়ুমণ্ডলের ভিতরে আমরা বিভিন্ন স্বাভাবিক উপাদান পাই, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে আর্গন থেকে শুরু করে বিভিন্ন জলীয় বাষ্প, ওজোন গ্যাস, বিভিন্ন জিনিস কিন্তু আমরা বায়ুমণ্ডলে পেতে পারি। তো এর ভিতরে নাইট্রোজেন হচ্ছে বায়ুমণ্ডলে সর্বাধিক প্রাপ্ত। নাইট্রোজেন বায়ুমণ্ডলে সর্বোচ্চ বা সর্বাধিক পাওয়া যায়। প্রশ্ন থাকতে পারে বায়ুমণ্ডলে কোন গ্যাস সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? তখন উত্তর করবে তোমরা নাইট্রোজেন গ্যাসটা বায়ুমণ্ডলে সবথেকে বেশি পাওয়া যায়। এবারে দেখো, এই যে স্বাভাবিক উপাদানগুলো আছে, সেই স্বাভাবিক উপাদানগুলোর সাথে যদি অন্যান্য বিভিন্ন উপাদান, যেমন ক্ষতিকারক পদার্থ, ধোঁয়া, ধূলিকণা, বিষাক্ত বিভিন্ন ধরনের গ্যাস, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাই অক্সাইড, এরকম যদি বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে মেশে, তখন এই যে সাধারণ গ্যাসগুলো আছে এগুলো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে, তাই তো? এবং এইগুলো যখন এই বায়ুমণ্ডলে মিশবে, মিশে জীব এবং পরিবেশের ক্ষতি সাধন করবে, তখন তাকে আমরা বলবো বায়ু দূষণ। এটাই হচ্ছে আমাদের বায়ু দূষণ। একদমই বেসিক ভাবে বুঝে নাও বায়ু দূষণটা আসলে কি। এবার এই বায়ু দূষণ বিভিন্ন কারণে হতে পারে। কি কি কারণ? বায়ু দূষণের প্রধান কারণ যানবাহন এবং কারখানা থেকে নির্গত ধোঁয়া। যানবাহন এবং কারখানা থেকে কিছু ধোঁয়া নির্গত হয়, যেমন কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইডকে আমরা লিখতে পারি CO দিয়ে। কার্বন মনোঅক্সাইডের সংকেত কি? CO। কার্বন মনোঅক্সাইড কিভাবে উৎপাদিত হয়? কোনো জ্বালানিকে যদি তুমি অর্ধেক জ্বালাও,
মানে পুরোপুরি জ্বালাচ্ছ না, অর্ধেক জ্বালাচ্ছ, তখন কিন্তু কার্বন মনোঅক্সাইড সেখান থেকে বার হবে। যানবাহনে যে তোমার গাড়ি বা যানবাহন যেগুলো থাকে, সেই যানবাহন থেকে কিন্তু কার্বন মনোঅক্সাইড খুব বেশি উৎপাদিত হয়, কার্বন মনোঅক্সাইড বার হয়। সালফার ডাইঅক্সাইড SO2, সালফার ডাইঅক্সাইড কি? সালফার ডাইঅক্সাইডটা হচ্ছে কি ডিয়ার স্টুডেন্টস? সালফার ডাইঅক্সাইড হচ্ছে কোথা থেকে নির্গত হয়? কলকারখানা থেকে নির্গত হয়। যেখানে কলকারখানা বা বড় বড় কারখানা থাকবে সেই সমস্ত জায়গা থেকে সালফার ডাইঅক্সাইড নির্গত হবে। নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, এটাও কিন্তু একটা বায়ু দূষণকারী ক্ষতিকারক গ্যাসের মধ্যে পড়ে। বুঝেছো? একদমই। এইগুলো কিন্তু আমাদের বায়ুকে সরাসরি দূষণ ঘটাতে পারে। এছাড়া যদি আমরা দেখি জীবাশ্ম জ্বালানি, বিভিন্ন জীবাশ্ম জ্বালানি যখন আমরা পোড়াবো, কয়লা, পেট্রোলিয়াম, এগুলো পোড়ালেই কিন্তু বায়ু দূষণ হবে। জঞ্জাল এবং আবর্জনা তুমি পোড়াচ্ছ, সেখান থেকে ক্ষতিকারক গ্যাস বার হচ্ছে, সেটা কিন্তু আমাদের পরিবেশকে দূষিত করছে। এবং তেজস্ক্রিয় পদার্থ, বিশেষ করে তেজস্ক্রিয় যে পদার্থগুলো আছে সেগুলো যদি বায়ুতে মেশে তাহলে কিন্তু বায়ু দূষণ হবে। তো এই কয়েকটা কারণ হচ্ছে প্রধান কারণ। এর ভিতরে সব থেকে প্রধান কারণ হচ্ছে যানবাহন এবং কারখানা। যানবাহন এবং কারখানা, এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়ু দূষণের প্রধান এবং মুখ্য কারণ আজকালকার দিনে এই দুটোই, যানবাহন আর কারখানা। বায়ু দূষণের প্রভাবে কি কি হতে পারে? বায়ু দূষণের প্রভাব দুই প্রকারের। একটা হচ্ছে মুখ্য বায়ু দূষণের কারণে হতে পারে, আর একটা গৌণ কিছু কিন্তু রোগ হতে পারে। মুখ্যভাবে সরাসরি মানুষকে কি ক্ষতিগ্রস্ত করতে পারে? মানুষকে মুখ্যভাবে বা ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত করতে পারে, যেমন মানুষের শ্বাসতন্ত্রের রোগ, মানুষের যে শ্বাসযন্ত্র আছে, মানুষের যে ফুসফুস আছে, তার কিন্তু রোগ, যেমন হাঁপানি রোগ, ব্রঙ্কাইটিস রোগ, এই ধরনের যে রোগগুলো আছে এগুলো হতে পারে। এক কথায় বলতে পারো ফুসফুসের রোগ হয়, ফুসফুসে রোগ হয়ে থাকে বায়ু দূষণের কারণে। অলরাইট, আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখো ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে এই যে লেখাই আছে ফুসফুসের ক্যান্সার হয় এখান থেকে। আরেকটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি এবং বিশ্ব উষ্ণায়ন। এখন অ্যাসিড বৃষ্টিটা কি স্যার? অ্যাসিড বৃষ্টিটা হচ্ছে এক ধরনের বিষাক্ত বৃষ্টি, যেটা বায়ুমণ্ডলে যখন সালফার ডাইঅক্সাইড, যে গ্যাসটা একটা ক্ষতিকারক গ্যাস, SO2 এবং NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং SO2, সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা যখন বায়ুমণ্ডলে মিশবে, যখন বৃষ্টির জলের সাথে মিশবে, তখন কিন্তু সেই বৃষ্টির জলটা বিষাক্ত হয়ে যাবে এবং অ্যাসিড বৃষ্টি হবে। তো অ্যাসিড বৃষ্টির জন্য প্রধান দায়ী কি? SO2 এবং NO2 এই বৃষ্টির জন্য দায়ী। এই বৃষ্টির জন্য দায়ী, অর্থাৎ এই যে গ্যাসটা আছে, এই গ্যাস দুটো কিন্তু অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ। এর কারণেই অ্যাসিড বৃষ্টিটা সাধারণত হয়ে থাকে। আচ্ছা, আরেকটা কি বলা হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এখন বিশ্ব উষ্ণায়নটা কি? বিশ্ব উষ্ণায়নটা কি? বিশ্ব উষ্ণায়ন হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে কিছু এমন এমন গ্যাস আছে যেগুলো তো নির্গত হওয়ার পরে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যেতে পারে, আমাদের পৃথিবীর তাপমাত্রা বেড়ে যেতে পারে। তো সেই যে তাপমাত্রাটা বেড়ে যায়, আমাদের পৃথিবীর অ্যাভারেজ যে তাপমাত্রা, সেটা যত দিন যাচ্ছে দেখবে আমরা নিজেরাও লক্ষ্য করছি যে বেড়ে যাচ্ছে। বুঝেছো? যত আমরা দিন যাচ্ছে লক্ষ্য করছি বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? কারণ কিছু ক্ষতিকারক এই সমস্ত যে সমস্ত গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলো নির্গত হচ্ছে, যেমন CO2, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, এই সমস্ত গ্যাসগুলো বায়ুমণ্ডলে মিশছে এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এটাই হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং। আরেকটা হচ্ছে ওজোন স্তর ক্ষয়। এখন ওজোন স্তরটা কি? ওজোন স্তরটা সম্পর্কে একটুখানি বলি। ওজোনটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল আছে, তোমরা ছোটবেলায় পড়েছো, আমাদের বায়ুমণ্ডলের কিছু এরকম স্তর আছে, ঠিক আছে? বায়ুমণ্ডলের কিছু এরকম স্তর আছে। বায়ুমণ্ডলটার কিছু স্তর আছে, প্রধানত 5টা মুখ্য স্তর। একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারটা কি? ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর, অর্থাৎ আমরা যে স্তরটায় বাস করছি না, এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার।
ভূপৃষ্ঠ থেকে শুরু করে 8 থেকে 18 কিলোমিটার উঁচু পর্যন্ত ওই ট্রোপোস্ফিয়ারটা বিস্তৃত। এখন এই ট্রোপোস্ফিয়ার এর উপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারটাকে আমরা অনেক সময় বলে থাকি শান্ত মণ্ডল। ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কিছু পার্থক্য আছে। ট্রোপোস্ফিয়ারে ঝড়, বৃষ্টিপাত, ঝঞ্ঝা ইত্যাদি আমরা দেখতে পাই, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলের আশেপাশে আমরা দেখি না প্রতিদিনের আবহাওয়া, দৈনন্দিন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু ট্রোপোস্ফিয়ার তার উপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, বায়ুমণ্ডলের ঠিক উপরের স্তর। এই স্তরটা কিন্তু মানে ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরের স্তর, এই স্তরটাতে ঝড় বৃষ্টি হয় না, একটা শান্ত পরিবেশ বিরাজ করে। এই কারণে যে জেট বিমানগুলো হয় না, মানে খুব দ্রুত বেগে চলে জেট বিমান, সেগুলো কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলে, বুঝেছো? আর এই স্ট্র্যাটোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমা, এই ঊর্ধ্বসীমাটা এখানে আমরা দেখতে পাই তোমার ওজোন স্তর 28 থেকে 30 কিলোমিটারের মধ্যে একটা মানে স্ট্র্যাটোস্ফিয়ারের যে ঊর্ধ্ব স্তর, সেখানে একটা এরকম পাতলা প্রকৃতির একটা কিন্তু আরো একটা স্তর দেখতে পাওয়া যায়, সেটা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই আমরা দেখতে পাই। ভালো করে বোঝো, স্ট্র্যাটোস্ফিয়ার আছে, তার যে উপরের স্তর সেখানে আরেকটা এরকম পাতলা স্তর দেখতে পাওয়া যায়, যেটা স্ট্র্যাটোস্ফিয়ারেরই একটা অংশ। সেটাকে আমরা কি বলি? ওজোন স্তর। ওজোন স্তর, বুঝেছো? ওজোন স্তরটা, এটা সংকেত হচ্ছে O3। O3 কি? O3 হচ্ছে, ও এগুলো রাহুল স্যার পড়িয়েছেন? তো এটা আগে বলবে না তোমরা, আমার দেখাই হয়নি। ওজোন স্তর কি? O3, মানে 3টে অক্সিজেন অণু নিয়ে কিন্তু ওজোন স্তর তৈরি হয়ে থাকে, তাই তো? রাহুল স্যার কি দূষণ পড়িয়েছে নাকি স্ট্র্যাটোস্ফিয়ার পড়েছে, এটা আগে বল। স্মৃতি, রাহুল স্যার স্ট্র্যাটোস্ফিয়ার পড়িয়েছেন নাকি এটা পড়িয়েছেন? দূষণ পড়িয়েছেন স্যার? আচ্ছা, দূষণ পড়ায়নি, লেয়ার গুলো পড়িয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে লেয়ার গুলো পড়িয়েছেন। লেয়ার গুলো তো আমি তো এই যে ওজোন স্তরটা থাকে, ওজোন স্তরের কাজ কি? সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিটাকে বাধা দেওয়া, যাতে আমাদের প্রাণীকুল অতিবেগুনি রশ্মির যে ক্ষতিকারক প্রভাব আছে সেটা থেকে রক্ষা পায়। এখন এই ওজোন স্তর বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত। একটা গ্যাস আছে যেটার নাম হচ্ছে CFC বা ক্লোরোফ্লুরোকার্বন। এই গ্যাসটা যদি নির্গত হয় না, এই গ্যাসটা না এই ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে একটা বিক্রিয়ার মাধ্যমে। এর ভিতরে একটা ক্লোরিন থাকে, ক্লোরিন অণুটা গিয়ে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিন্তু কি করে? CO2 তৈরি করতে পারে, এবং ওই ওজোন স্তরের যে 3টে অক্সিজেন অণু সেটাকে ভেঙে দিয়ে সেখান থেকে ওজোন স্তরটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এখন তাহলে আমরা যদি বলি এই ওজোন স্তর ক্ষয় হয় কিসের কারণে, তোমরা বলবে CFCর কারণে ক্ষয় হয় ওজোন স্তর। ওজোন স্তর, আচ্ছা, ওজোন স্তরের একটু সংকেতটা জেনে রাখো। ওজোন স্তরের সংকেত হচ্ছে O3, ঠিক আছে? ওজোন স্তরের সংকেত কি? O3, মাথায় রাখবে। নেক্সট চলো পরেরটাতে আসে। এই যে এখানে লিখেই দেওয়া আছে, গ্রিন হাউস গ্যাস হলো বায়ুমণ্ডলের গ্যাস যা পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত তাপ। আচ্ছা, আমাদের পৃথিবীতে সূর্য থেকে যে তাপটা আসে না, সেটা কি পদ্ধতির মাধ্যমে আসে জানো? বিকিরণ পদ্ধতির মাধ্যমে আসে। সূর্য থেকে যে তাপটা আমাদের পৃথিবীতে আসে, ওটা কিসের মাধ্যমে আসে? বিকিরণ পদ্ধতির মাধ্যমে আসে। ওই যে বিকিরিত তাপ আসে, সেই বিকিরিত তাপটা আমাদের পৃথিবী পৃষ্ঠ কি করে? শোষণ করে এবং বায়ুমণ্ডলে আটকে রাখে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। প্রধানত গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে রয়েছে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন। ওজোনটাও কিন্তু একটা গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ে। দেখো, এখন আমাদের পৃথিবীতে সূর্য থেকে আসছে বিকিরণ পদ্ধতির মাধ্যমে কি? আলো এবং তাপ। এই যে তাপটা আসছে, এই তাপটা কি আমাদের পৃথিবী পৃষ্ঠ শোষণ করে। এবার পৃথিবী পৃষ্ঠ কিছুটা শোষণ করে, বুঝেছো? কিছুটা শোষণ করে, আর বাকি যে সমস্ত তাপটা আছে সেটা আমাদের বায়ুমণ্ডল কিছু শোষণ করে, তারপরে অন্যান্য
বিভিন্ন মহাসমুদ্র কিছু শোষণ করে, আবার কিছু সরাসরি বায়ুমণ্ডলে ফেরত যায়, প্রায় 34% কিন্তু আকাশে ফেরত যায়। এটাকে আমরা আবার ভূগোলের ভাষায় বলে থাকি অ্যালবেডো, অ্যালবেডো বলা হয়, যেটা সরাসরি বায়ুমণ্ডলে ফেরত চলে যায়। এটা তোমরা পড়েছো অ্যালবেডো কাকে বলা হয়। এখন আমি অ্যালবেডোই যাবো না, এটা একটু দেখো। এখন বায়ুমণ্ডলে যদি এই ধরনের গ্যাসগুলোর উপাদান বেড়ে যায়, ধরো বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বেড়ে গেল, কার্বন ডাই অক্সাইড বেড়ে গেল, তখন কি হবে, এই বায়ুমণ্ডলও কিন্তু সমান পরিমাণে তাপ শোষণ করবে। তখন চারিদিকে একটা দেখবে কেমন একটা বিতিকিচ্ছিরি গরম গরম প্রভাব থাকবে। এর একটা সব থেকে ভালো উদাহরণ কি জানো, যখন আকাশে মেঘ করে থাকে, দেখবে আকাশে মেঘ করে থাকলে কিন্তু একটা প্যাচ পেচে গরম হয়। কেন হয়? কারণ আকাশে মেঘ করে আছে, আর তখন কিন্তু যখন আকাশে মেঘ করবে তখন বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বেড়ে যাবে, আর ওই জলীয় বাষ্পটা তাপ শোষণ করবে, তাপ শোষণ করে রেখেছিল অলরেডি ধরতে গেলে, সেই তাপটার বায়ুমণ্ডলের বাইরে যেতে পারবে না, তখন কি হবে, একটা প্যাচ পেচে গরম হবে। তো সেই রকম পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয় এক্ষেত্রে, বুঝেছো? এখন এই গ্যাসগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি, যেগুলো ওই তাপগুলোকে বেরোতে দেয় না, তাপগুলো শোষণ করে এবং গ্লোবাল ওয়ার্মিংটা বাড়িয়ে থাকে। এখান থেকে প্রশ্ন আসবে কেমন, প্রশ্ন থাকতে পারে যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী গ্যাস নয় কোনটি। এর ভিতরে মনে রাখতে হবে কোন গ্যাসটি নেই। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন নেই, নাইট্রোজেন নেই, এই ধরনের গ্যাসগুলো নেই, মানে ওইগুলো গ্রিন হাউস গ্যাস নয়। গ্রিন হাউস গ্যাস কোনগুলি? CO2 জলীয় বাষ্প, কার্বন ডাই নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, তারপরে মিথেন, ওজোন, এইগুলো হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাস। নেক্সটটাতে আসি। নেক্সট হচ্ছে জলদূষণ সম্পর্কে একটু বলি। জলদূষণটা কি? বায়ু দূষণ হয়ে গেল, বায়ু দূষণ যথেষ্ট। এবারে বায়ু দূষণ থেকে আরেকটা জিনিস আমরা এই লাস্টের দিকে পড়বো, ওই বায়ু দূষণটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, বায়ু দূষণটাকে কিভাবে কমাবো, আমরা বায়ু দূষণ কমানোর কিছু উপায়, সেগুলো লাস্টে জেনে নেব। এখন দেখি জলদূষণ কি। জলদূষণ মানে আমাদের জলটা যখন সরাসরি দূষিত হয় তাকে কিন্তু আমরা জলদূষণ বলে থাকি, তাই না? এখন জলদূষণ এর কারণ কি? জলদূষণের কারণ হচ্ছে কারখানার রাসায়নিক বর্জ্য যখন সরাসরি জলে ফেলা হবে, কি হবে, জলদূষণ হবে। এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের ভারতবর্ষে মাতৃরূপে পূজিত একটা নদী, নাম হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা, যমুনা, এই নদীগুলো তুমি যদি দেখো এর অবস্থা খুব খারাপ। মানে যত এই নদীগুলোর তীরে বড় বড় কারখানা আছে, বুঝেছো, সেই কারখানা থেকে সব তোমার বর্জ্য পদার্থ সেগুলো কিন্তু এই নদীতে ফেলা হয়, এবং এই নদীগুলোর জল প্রচুর দূষিত হয়ে গেছে, প্রচুর দূষিত হয়ে গেছে। যমুনার জল তো মানে পান তো দূরের কথা, ওতে মানে যদি কেউ শাওয়ার নিতে চায় ওই ওই মানে জলটাতে, তাও কিন্তু পারবে না, বুঝতে পারছো? মানে কেউ যদি ওখানে স্নান করতে চায় তাও পারবে না, এতটা ক্ষতিকারক জল হয়ে গেছে। তো এই যে এটা কি কারণে হচ্ছে, সব থেকে প্রধান কারণ হচ্ছে কারখানার রাসায়নিক বর্জ্য ফেলা হচ্ছে, এটাই হচ্ছে মুখ্য কারণ। আর কি হচ্ছে, কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার, যখন বৃষ্টিপাত হয় কৃষি জমিতে তুমি ধরো সার দিলে, NPK দিলে, তারপরে কোনো একটা ধরো রাসায়নিক সার তুমি ফসফেট, পটাশ কিছু একটা দিলে তুমি, সেটা যখন বৃষ্টি পড়বে তখন কি হবে, বৃষ্টির মাধ্যমে ধুয়ে ধুয়ে কোথায় যাবে, যেটা নিচু জমি থাকবে, বিল টাইপের থাকবে, সেখানে চলে যাবে, তাই তো? এবং সেখান থেকে ধীরে ধীরে চলে যাবে কোথায়, নদীতে চলে যাবে। তখন নদীতে বা জলে যখন মিশবে, জলাশয়ে যখন মিশবে, অবশ্যই সেটা ক্ষতিগ্রস্ত হবে। নর্দমার বর্জ্য এবং পয় প্রণালীর আবর্জনা, এই যে দেখো শহরগুলোতে এত বড় বড় তোমার হচ্ছে ড্রেনেজ সিস্টেম আছে। কলকাতা শহরেই তুমি যদি দেখো, কলকাতায় প্রচুর মানে কয়েক কোটি মানুষ বসবাস করে। এখন এই কলকাতার যত তোমার হচ্ছে কি বলা হয়, নালার জল সব কিন্তু ওই তোমার খাল দিয়ে আস্তে 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 কিন্তু মহাসমুদ্রে কিংবা তোমার নদীতে কিন্তু মিশিয়ে দেওয়া হয়, তাই তো? খালের মাধ্যমে আস্তে আস্তে এটা কিন্তু একটা জায়গা থেকে অন্য জায়গায় পাস হয়ে যায়। তো এর ফলে কিন্তু জলের দূষণ হয়, ওই খালগুলোর পাশে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না, এত গন্ধ হয়ে যায়, ঠিক আছে? তো ড্রেনের জল, মল মূত্র সবকিছু কিন্তু এইভাবে আস্তে আস্তে কি হয়, সব জলের মধ্যে যায়, আর সেইভাবে জলটা দূষিত হয়। আচ্ছা, তেলবাহী ট্যাঙ্কার দুর্ঘটনার ফলে সমুদ্রের জল দূষণ ঘটে। আমাদের এই যে তেলবাহী ট্যাঙ্কার, বড় বড় জাহাজে যে তেলগুলো থাকে, সেই তেলগুলো যদি ধরো ট্যাঙ্কারটা হঠাৎ করে ফেটে গেল, ট্যাঙ্কারটা ধরো কোনোভাবে নষ্ট হয়ে গেল, এর ফলেও কিন্তু জল দূষণ হতে পারে। বড় বড় জাহাজে করে কিন্তু, কন্টেনার জাহাজে করে এক স্থান থেকে অন্য স্থানে কি করা হয়, এক স্থান থেকে অন্য স্থানে
এক স্থান থেকে অন্য স্থানে তেল নিয়ে যাওয়া হয়, তখন ধরো তেলটা হঠাৎ করে লিক করে গেল বা তেলটা সমুদ্রে পড়ে গেল, এর ফলে কি সমুদ্রের জল দূষিত হলো, সমুদ্রের মাছ, সমুদ্রের যে বাস্তুতন্ত্র সেটা ধ্বংসপ্রাপ্ত হতে পারে এর কারণে, তাই না? আচ্ছা, এছাড়া আরো অনেক কারণ আছে জলদূষণের, শুধু এই কয়েকটা কারণ নয়, আরো প্রচুর কারণ আছে। আমি প্রধান প্রধান কারণগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম, এই কারণগুলো একটু দেখিয়ে রাখবে। আচ্ছা, এর ফল কি? জলদূষণের ফলে কি হতে পারে? জলবাহিত বিভিন্ন রোগ বেড়ে যেতে পারে, যেমন কলেরা, আমাশয়, টাইফয়েড, ডায়রিয়া। এই যে রোগগুলো আছে এগুলো কিন্তু জলের মাধ্যমে ছড়ায়। কলেরা এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তোমাদের সায়েন্সের প্রশ্ন আসবে না, তোমাদের চাপ নেওয়ার কিছু নেই। এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়ার কারণে হয়, এটা জলের মাধ্যমে ছড়ায়। আমাশয় রোগ জলের মাধ্যমে ছড়ায়। টাইফয়েড, সালমোনেলা টাইফির কারণে হয়, কিন্তু এটা জলের মাধ্যমে ছড়িয়ে থাকে। ছড়ায় কিসের মাধ্যমে? বাহককে, জল হচ্ছে বাহক, জলের মাধ্যমে এটা বাহিত হয়। জলজ প্রাণী এবং উদ্ভিদের মৃত্যু ঘটে। জলজ প্রাণী উদ্ভিদের মৃত্যু তো অবশ্যই ঘটবে যদি তাদের জলটা বা তাদের বাসস্থলটা নষ্ট হয়। মাছের উৎপাদন হ্রাস হয় এবং বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। একটা জিনিস মনে রাখবে, আমাদের যে পৃথিবী আছে, পৃথিবীর উপরই স্তর, অর্থাৎ আমাদের যে উপরই স্তরটা আছে, ভূমণ্ডলের উপরই স্তর, এই উপরই স্তরে যে বাস্তুতন্ত্র আছে তার থেকে কয়েক গুণ বেশি কিন্তু বাস্তুতন্ত্র, বড় বাস্তুতন্ত্র সমুদ্রের নিচে আছে। সমুদ্রের নিচেও এরকম খাদ্য শৃঙ্খল আছে, সমুদ্রের নিচেও কিন্তু ইকোসিস্টেম আছে, সমুদ্রের নিচেও কিন্তু পুরো একদম সমুদ্রের উপরে যেমন আছে আমাদের, যেমন মানুষ বা আশেপাশে যে জীব জন্তু এদের মধ্যে যেমন বাস্তুতন্ত্র আছে, তেমন সমুদ্রের নিচেও কিন্তু আছে। শুধু একটাই ডিফারেন্স, সেখানে মানুষ বাস করে না, এটাই ডিফারেন্স, ঠিক আছে? সেখানে কিন্তু আমাদের পৃথিবীর উপরের স্তরের তুলনায় নিম্নে, মানে সমুদ্রের নিচে কিন্তু বাস্তুতন্ত্র আরো বেশি কমপ্লিকেটেড, আরো কিন্তু অনেক গুণ। পৃথিবীর উপরে আর কটা মানে হচ্ছে প্রজাতির প্রাণী বাস করে, তার থেকে বেশি পৃথিবীর জলে বা মহাসমুদ্রে বাস করে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তাদের কিন্তু কি হবে? বাস্তুতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হবে, একদমই। আচ্ছা, এর ফলে, জলদূষণের ফলে আরেকটা জিনিস ঘটে। কি ঘটে? ইউট্রিফিকেশন ঘটে। হোয়াট ইজ ইউট্রিফিকেশন? ইউট্রিফিকেশন হলো জলাশয়ে অতিরিক্ত পুষ্টি, মানে জলাশয়ে তুমি যখন অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস ছড়াবে। নাইট্রোজেন এবং ফসফরাস ধরো তুমি কৃষি জমিতে ছড়িয়েছো নাইট্রোজেন এবং ফসফরাস, তারপরে হঠাৎ করে বৃষ্টি আসলো, সেই কৃষি জমির জলটা আস্তে আস্তে গিয়ে একটা কোনো পুকুর বা কোনো একটা জলাশয়ে মিশে গেল। সেখানে মেশার ফলে সেখানে কি হবে? নাইট্রোজেন বেড়ে গেল, ফসফরাসও বেড়ে গেল। এখন নাইট্রোজেন যখন বাড়বে তখন সবুজ উদ্ভিদ কি করবে? নাইট্রোজেন তার থেকে গ্রহণ করবে। আর সবুজ উদ্ভিদদের প্রধান পুষ্টি কিন্তু এই নাইট্রোজেন থেকেই আসে, বুঝেছো? উদ্ভিদের প্রধান পুষ্টি বা অতিমাত্রিক একটা মৌল যেটা উদ্ভিদের পুষ্টিতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা হচ্ছে নাইট্রোজেন। উদ্ভিদ নাইট্রোজেন ঘটিত জমি ছাড়া কিন্তু, মানে সেখান ছাড়া কিন্তু জন্মায় না, এটা জেনে রাখবে। উদ্ভিদ বিশেষ করে নাইট্রোজেন ঘটিত মাটিতেই জন্মায়। যেখানে নাইট্রোজেন নেই সেখানে উদ্ভিদ কিন্তু তার পুষ্টি গ্রহণ করতে পারবে না, তখন সেখানে উদ্ভিদ জন্মাবে। যেমন কলসপত্রী বলে একটা উদ্ভিদ আছে, দেখবে পোকামাকড় খায়। এখন ওই কলসপত্রী কেন পোকামাকড় খায়? কারণ কলসপত্রী যে মাটিতে জন্মায় সেখানে নাইট্রোজেন থাকে না। তখন নিজের দেহের নাইট্রোজেন তো পূরণ করতে হবে, নাইট্রোজেন না হলে উদ্ভিদ বাঁচবে না। উদ্ভিদের পুষ্টির জন্য প্রধানত দরকার নাইট্রোজেন। তো কি করবে? ওই প্রাণীগুলোর দেহ থেকে কিন্তু নাইট্রোজেন তারা সংগ্রহ করে, বুঝেছো? এরকম এই পতঙ্গভুক উদ্ভিদ সম্পর্কে তোমরা ছোটবেলায় পড়েছো, কলসপত্রী, সূর্য শিশির, এইগুলো পতঙ্গভুক উদ্ভিদ। ওরা কি জন্য খেত? পতঙ্গ নাইট্রোজেন নেওয়ার জন্য। তো এই যে নাইট্রোজেন, এটা কিন্তু উদ্ভিদের পুষ্টিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন তুমি জলে হঠাৎ করে নাইট্রোজেন বেশি করে দিলে, এখন জলে যে সমস্ত ছোট ছোট ফাঙ্গাস গুলো থাকবে, শৈবাল গুলো থাকবে, যে সমস্ত তোমার হচ্ছে জলজ উদ্ভিদ গুলো থাকবে, সেগুলোর বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে, খুব স্পিডে বাড়বে। এখন জলের উপরে যখন স্পিডে তোমার এই উদ্ভিদগুলোর বৃদ্ধি হবে, তখন কি হবে? এই জলে অতিরিক্ত উদ্ভিদের ফুল ফোটার সময় জল থেকে প্রচুর অক্সিজেন তারা চুষে নেবে। তারা কি করবে? জলের মধ্য থেকে আবার তারা অক্সিজেন গ্রহণ করবে, প্রচুর পরিমাণে অক্সিজেন বার করে নেবে, যা জলের অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয় এবং জীববৈচিত্র্য ক্ষতি করে, কারণ এটি মাছ এবং অন্যান্য জলজ প্রাণী মৃত্যুর কারণ হতে পারে। তো যখন উদ্ভিদ জন্মাবে জলের উপরে, তারা অক্সিজেন গ্রহণ করবে। অক্সিজেনটা কোথা থেকে নেবে?
মূলের মাধ্যমে জল থেকে নেবে। তো জলে কি হবে, অক্সিজেন কমে যাবে, আর জলে যে সমস্ত প্রাণীগুলো আছে তাদের তাহলে অক্সিজেন শর্ট পড়ে যাবে। উদ্ভিদ যদি সব অক্সিজেন নিয়ে নেয় তাহলে বাকিটা যে প্রাণী আছে সেই বাকি প্রাণীগুলো কি নেবে, তারা তখন অক্সিজেনের শর্টেজের কারণে মারা যাবে। বুঝেছো? তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইউট্রিফিকেশন। তো ইউট্রিফিকেশনটা কিসের কারণে ঘটে? জল দূষণের কারণে কিন্তু ঘটে থাকে। এটা একটু লিখে নেবে খাতাতে। এরপরে চলো মৃত্তিকা ক্ষয় বা ভূমি ক্ষয়, যেটাকে আমরা সয়েল পলিউশন বা ল্যান্ড পলিউশন বলতে পারি। মাটিতে ক্ষতিকারক পদার্থ যেমন রাসায়নিক বর্জ্য, স্যার গ্রুপ সিডির ব্যাচে জুলাই মাসের পর থেকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আলামিন স্যারকে আপলোড করতে বলবেন। আচ্ছা বলবো, ঠিক আছে পিঙ্কি গঙ্গোপাধ্যায়, ঠিক আছে, তোমার কথা মাথায় আছে, আমি বলে দেবো। হ্যাঁ আচ্ছা, মানে আগের ব্যাচটা তাই তো, প্রথমটাই তাই তো, ঠিক আছে। মাটিতে ক্ষতিকারক পদার্থ যেমন রাসায়নিক বর্জ্য, প্লাস্টিক, ভারী ধাতু ইত্যাদি মিশে যখন মাটির উর্বরতা নষ্ট করে বা স্বাভাবিক বৈশিষ্ট্য বিঘ্নিত করে তখন তাকে মৃত্তিকা দূষণ বলে বা মাটি দূষণ বলে। তো মাটি দূষণটা বেসিক বিষয়। মাটি দূষণটা প্রধানত ঘটে কিসের কারণে? তুমি মাটিতে যখন অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সারের ব্যবহার করবে তখন কিন্তু মাটির উর্বরতা কমে যাবে। ঠিক আছে, কীটনাশকের ব্যবহার করলে কিন্তু মাটির উর্বরতা কমে যাবে। শিল্পক্ষেত্রে যে বর্জ্যগুলো হয়, ধরো একটা লৌহ আকরিক শিল্প কেন্দ্র আছে, সেখান থেকে লোহার বিভিন্ন শিল্প বর্জ্য, ঠিক আছে, একটা প্লাস্টিক কারখানা আছে, সেখান থেকে প্লাস্টিক বর্জ্য, এছাড়া একটা ধরো অন্য যে কোনো কারখানা আছে, সেখান থেকে যে শিল্প বর্জ্যগুলো হয় সেটা যখন মাটিতে মিশবে সেটা কিন্তু মাটিকে কি করবে? মাটিকে দূষণ করবে। শিল্প বর্জ্য এবং কঠিন আবর্জনা মাটিতে যদি তুমি ফেলো সেটা দূষণ ঘটাবে। প্লাস্টিক বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য, যেগুলোকে আমরা ই ওয়েস্ট বলে থাকি। ই ওয়েস্ট কি? ই ওয়েস্ট মানে হচ্ছে, মনে করো একটা টেলিভিশন ভাঙা, একটা কম্পিউটার ভাঙা, একটা মোবাইল ভাঙা, একটা এসি ভাঙা। তো এই যে ভাঙা ই বর্জ্যগুলো, পুরনো যে সমস্ত ইলেকট্রনিক বর্জ্যগুলো আছে, এগুলো তুমি যখন সরাসরি মাটিতে ফেলবে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করবে মাটিকে। প্লাস্টিক কিন্তু মাটিকে ক্ষতিগ্রস্ত করবে। কিভাবে করবে একটু বলি। মনে করো একটা অঞ্চলে তুমি এরকম একটা অঞ্চল আছে, সেখানে একটা তুমি প্লাস্টিক বা যে কোনো ই বর্জ্য বা কঠিন একটা আবর্জনা ফেলে রাখলে। তো এই ধরনের যে আবর্জনাগুলো তুমি যদি ফেলে রাখো মাটির উপরে, সেখানে কি হবে? যখন বৃষ্টি হবে, বৃষ্টির জল মাটির নিচে পৌঁছতে পারবে না, ফার্স্ট। সেকেন্ড জিনিস, এখানে কি হবে? মাটিটা অনেকদিন সূর্যের সংস্পর্শে আসতে পারবে না। এর ফলে কি হবে? মাটির কিন্তু এখানকার যে উর্বরতা সেটা কমে যাবে। হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, অতিরিক্ত পরিমাণে যদি তুমি বন কেটে ফেলো তাহলে কি হবে? অতিরিক্ত বন কাটলে কিন্তু মৃত্তিকা দূষণ হবে। এক্ষেত্রে কি হয়? মৃত্তিকা ক্ষয় হয়, মাটি ক্ষয় হয়। ঠিক আছে, তুমি যদি বন কেটে দাও, বন কেটে দিলে মাটি ক্ষয় হয়ে যাবে। তো মাটি ক্ষয় হলে এটাকে আমরা মৃত্তিকা দূষণের মধ্যে ফেলতে পারি। এর প্রভাব কি? মাটির উর্বরতা কমে যায় এবং ফসলের উৎপাদন হ্রাস পায়। মাটির উর্বরতা কমে যাবে, ফসল কম উৎপাদন হবে। অবভিয়াসলি কেন হবে? কারণ এতে যদি আমরা সেই নিউট্রিশন, মাটির মধ্যে যদি সেই নিউট্রিশন আগের মতো না থাকে তাহলে সেই মাটি থেকে কি ভালো চাষ হবে? হবে না। আচ্ছা, খাদ্য শৃঙ্খলে বিষাক্ত পদার্থ প্রবেশ করবে। যখন খাদ্য শৃঙ্খল, ধরো তুমি একটা টমেটো খাচ্ছ, এখন সেই টমেটোটা কোনো একটা রেডিও অ্যাক্টিভ অঞ্চল থেকে তৈরি হয়েছে। মনে করো কোনো একটা অঞ্চলে নিউক্লিয়ার প্লান্ট আছে, ঠিক আছে, নিউক্লিয়ার প্লান্ট আছে, বা কোনো একটা অঞ্চলে ইউরেনিয়াম উৎপাদন হয়। ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় পদার্থ, ইউরেনিয়ামটা খুব ক্ষতিকারক, তাই তো? ঠিক আছে, ওকে। তো ইউরেনিয়ামটা একটা ক্ষতিকারক পদার্থ। তো যখন সেই অঞ্চলে একটা, মনে করো আলু উৎপাদন হয়েছে, একটা টমেটো উৎপাদন হয়েছে, সেই টমেটো বা আলুর মধ্যে কিন্তু ইউরেনিয়ামের যে ক্ষতিকারক প্রভাব সেটা কিন্তু চলে যেতে পারে। এবার সেটা যখন তুমি খাবে, তুমি খেলে তুমি তো ক্ষতিগ্রস্ত হলে, ঠিক আছে, তুমি ধরো ক্ষতিগ্রস্ত হলে, অথবা ধরো তুমি খেলে না, ঠিক আছে, ধরো কোনো একটা অঞ্চলে ধান উৎপাদন হয়েছে, সেই ধানের মধ্যে কোনো একটা ক্ষতিকারক পদার্থ বা কোনো একটা বর্জ্য পদার্থ ঢুকে গেছে। তো সেটা ধরো একটা মুরগি খেলো, সেই মুরগিটাকে ধরো তুমি খেলে, সেটাকে তুমি খাওয়ার পরে তুমি তোমার বাচ্চাকে দুধ পান করালে, এর মাধ্যমে কিন্তু পুরো যে খাদ্য শৃঙ্খল বা পুরো যে আমাদের সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে কিন্তু পলিউশন ঢুকে যাবে,
বা ক্ষতিকারক পদার্থ ঢুকে যাবে, এর ফলে কি হবে? স্বাস্থ্যহানি হবে, মানুষ এবং পশুর ক্ষতি হবে, বিশেষ করে মানুষ এবং পশুর স্বাস্থ্যহানি হতে পারে মৃত্তিকা দূষণের কারণে। এছাড়া আরো অনেক কিছু হয়, ল্যান্ডস্লাইড হতে পারে খুব বেশি পরিমাণে। ল্যান্ডস্লাইড মানে বোঝো, মানে কোথাও একটা ভূমি ধসে গেল, ভূমিধস, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে খুব দেখতে পাওয়া যায়, ভূমিধসও ঘটতে পারে। তো এগুলো কিন্তু মৃত্তিকা দূষণের কারণে ঘটতে পারে। কারণ দিলাম এবং প্রভাব দিলাম। পরেরটা হচ্ছে শব্দ দূষণ বা নয়েজ পলিউশন। যখন পরিবেশে অবাঞ্ছিত উচ্চ প্রবাল্যের এবং শ্রুতি কটু শব্দের উপস্থিত মানুষের শান্তি এবং স্বাস্থ্যের উপরে ক্ষতিকারক প্রভাব ফেলে, তখন তাকে শব্দ দূষণ বলে। বিশেষ করে শহুরে অঞ্চলে শব্দ দূষণটা বেশি ঘটে। শহুরে অঞ্চলে যখন গাড়ির মানে বাঁশি পিক 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 করে সারাদিন বাজতে থাকে, এই যে উচ্চ স্বরে বা উচ্চ হর্ন বাজানো, এর কারণে কিন্তু মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। দেখবে একটা খিটখিটে মেজাজ থাকে, মেজাজ ভালো থাকে না। সারাদিন অফিসে কাজ করার পরে তুমি শহরে একটা কোনো ছেলে অফিসে কাজ করলো, ঠিক আছে, একটা কোনো লোক অফিসে কাজ করলো, কাজ করার পরে সে যখন বাড়ি আসবে তার কিন্তু মেজাজ টেজাজ ভালো থাকবে না। কেন থাকবে না? সে এমন জায়গাতে বসে কাজ করছিল, হয়তো সেখানে খুব জোরে সবসময় শব্দ হচ্ছিল, মাথার যন্ত্রণা হচ্ছে তার, হ্যাঁ, তার মেজাজটা একটা খিটখিটে থাকবে। তো পরিস্থিতি একদমই ওকে, অলরাইট। তো একটা খিটখিটে পরিবেশ থাকবে, হ্যাঁ, মানসিক ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এর কারণে। আচ্ছা, এবারে দেখো শব্দ থেকে কয়েকটা জিনিস বলি একটুখানি। শব্দ কি আসলে? শব্দ হচ্ছে একটা তরঙ্গ। তরঙ্গ মানে বুঝতে পারছো, আমাদের যে আলো বা লাইট, এটাও কিন্তু একটা তরঙ্গ। শব্দও একটা তরঙ্গ, আলো বা লাইট এটাও কিন্তু একটা তরঙ্গ। তরঙ্গ বিভিন্ন প্রকৃতির হতে পারে। তুমি যদি একটা তরঙ্গের স্কেল দেখো, আমি সায়েন্সের বেশি ডেপথে যাব না, তবে জাস্ট একটু বুঝিয়ে দিই এমনি পড়ার জন্য। তরঙ্গের কিছু স্কেল আছে, যেমন তরঙ্গকে আমরা কিন্তু বলতে পারি রে, ঠিক আছে, রে, যেমন গামা রে, গামা রে, আলফা রে, বিটা রে, ঠিক আছে। তারপরে এই যে একটু আগে বলছিলাম অতিবেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, যেটাকে আমরা ইউভি রে বলতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে ইনফ্রারেড রে বা যেটাকে আমরা অবলোহিত রশ্মি বলি। তারপরে আমরা যে আলোগুলো চোখে দেখতে পাই, হ্যাঁ, লাল, সবুজ, হলুদ, এই যে আলোগুলো দেখতে পাই, এগুলো হচ্ছে ভিজিবল লাইট, ঠিক আছে। তারপরে একটা এরকম লাইট আছে যেটা হচ্ছে শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ, এই যে শব্দ তরঙ্গটা আছে, এটাও কিন্তু এরকম একটা ভিজিবল লাইট বা ইত্যাদির মতো কিন্তু একটা তরঙ্গ। এই শব্দ তরঙ্গটা খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবে, এর তরঙ্গ দৈর্ঘ্য দূর। আচ্ছা, এই যে শব্দ তরঙ্গটা আছে, এই শব্দ তরঙ্গটা একটা তির্যক তরঙ্গ। আচ্ছা, আমি অত বেশি ডিটেলসে যাব না, সায়েন্সের ভিতরে তোমাদের সায়েন্স থেকে যেহেতু প্রশ্ন থাকবে না, তবু তার আগে আরেকটা জিনিস বলি। এই শব্দের তরঙ্গ একটা আলাদা জিনিস হয়, আর শব্দের তীব্রতা একটা আলাদা জিনিস হয়। এখন শব্দের তীব্রতাটা আমরা পরিমাপ করতে পারি একটা এককের সাহায্যে। কি এককের সাহায্যে? মনে রাখবে ডেসিবেল। ডেসিবেল বলে একটা একক আছে, একক এর সাহায্যে শব্দের তরঙ্গ পরিমাপ করা যায়। বুঝেছ? তো কিসের সাহায্যে আমরা পরিমাপ করতে পারছি? ডেসিবেলের সাহায্যে আমরা শব্দের তরঙ্গ মানে শব্দের যে তীব্রতা সেটা পরিমাপ করতে পারছি। তো শব্দের যে তীব্রতা পরিমাপের একক, এই রিলেটেড প্রশ্ন আসতে পারে, তো এটা একটু মনে রাখবে। আচ্ছা, এই শব্দ দূষণ কিসের কারণে ঘটে? প্রধানত কারণ হচ্ছে যানবাহনের উচ্চ হর্ন, কলকারখানা এবং যন্ত্রপাতির শব্দ, অথবা মাইক, লাউড স্পিকার এবং বাজি পোড়ানোর শব্দ, এগুলো থেকে শব্দ দূষণ ঘটে। প্রভাব কি? প্রধান প্রভাব হচ্ছে শ্রবণ শক্তি হ্রাস হতে পারে। মানুষ এক কথায় বলতে গেলে কালা হয়ে যেতে পারে, ঠিক আছে। বধির, যেটাকে আমরা বলতে পারি বধিরতা। বধিরতা মানে কি? বধিরতা মানে শ্রবণ শক্তি হারানো, কালা হয়ে যাওয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে শব্দ দূষণের কারণে ঘটতে পারে। মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, মানুষ ডিপ্রেস ফিল করতে পারে, বিরক্তি আসতে পারে, অনিদ্রা, মানুষের ঘুম না আসতে পারে, এগুলো শব্দ দূষণের কারণে। দীর্ঘদিন ধরে শব্দ দূষণ হলে এগুলো হয়, ঠিক আছে। হৃৎপিণ্ডের সমস্যা এবং উচ্চ রক্তচাপ বৃদ্ধি পায়।
হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে বা হাই ব্লাড প্রেশার হতে পারে। এগুলো হচ্ছে শব্দ দূষণের কারণ। এবারে বিষয় হচ্ছে এই দূষণগুলো নিয়ে আমরা কি করতে পারি। দূষণ তো হচ্ছে, এখন দূষণগুলো কমাবো কিভাবে? দূষণ কমানোর জন্য প্রতি বছরই কোনো না কোনো পদক্ষেপ কিন্তু ইন্টারন্যাশনাল মহল থেকে বা আন্তর্জাতিক মহল থেকে অথবা আমাদের দেশের সর্বোচ্চ স্তর থেকে নেওয়া হয়। তো দূষণ কমানোর 3টে উপায়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। 3টে উপায় কি কি একটু বলি। দূষণ কমানোর জন্য ফার্স্ট উপায় হচ্ছে আমরা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ধরনের কিন্তু নিয়ম কানুন তৈরি করতে পারি দূষণ কমানোর জন্য, এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারি আন্তর্জাতিকভাবে। আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলো আছে, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু বা ইত্যাদি যে সংস্থাগুলো আছে, তারা কিন্তু এই সমস্ত দূষণগুলোর পিছনে কাজ করে থাকে এবং করছে। ওকে, আরেকটা হচ্ছে জাতীয় স্তরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আইন নিয়ে আসতে পারি। আমাদের ভারতের পার্লামেন্টে যে শুধু রাজনীতি নিয়েই আলোচনা হবে তা নয়, দূষণ নিয়েও কিন্তু আলোচনা করা যেতে পারে। দূষণকে রাজনীতিকরণ করতে হবে, দূষণকে কিন্তু আমাদের কি করতে হবে, প্রধান এনিমি হিসাবে দেখতে হবে। আমরা সাধারণত কি করি, বিভিন্ন মানুষকে তাদের কাস্ট, তাদের রিলিজন ইত্যাদির বেসিসে কিন্তু ডিভাইড করে থাকি, নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করে থাকি যে ও আমার জন্য খারাপ, আমি ওর জন্য খারাপ, বা সে আমার জন্য খারাপ, এরকম আমরা চিন্তা ভাবনা করে থাকি। কিন্তু আমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা বিল্ড করতে হবে জাতীয় স্তরে, সরকারি স্তরে, ন্যাশনাল মিডিয়া, যেটা ভারতবর্ষে এখন শাটডাউন বললেই চলে। তো এদের পক্ষ থেকে একটা কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে যে আমাদের হবে। এবং ভারত এবং ভারতীয় উপমহাদেশের আশেপাশের যে দেশগুলো আছে, এগুলো খুব হাই পপুলেটেড দেশ। এখানে দূষণ কন্ট্রোল বললেই কন্ট্রোল করা নয়, বুঝেছো? দেশগুলো খুব হাই পপুলেটেড। ভারত, তারপরে যদি আমরা দেখি বাংলাদেশ, পাকিস্তান, এগুলোতে প্রচুর পরিমাণে জনসংখ্যা বাস করে। তো এখানে পপুলেশন অত শীঘ্রই কন্ট্রোল করা যাবে না। তবে আমরা কিন্তু চায়নার মতো দেশ থেকে শিক্ষা নিতে পারি। একটা সময় বেইজিং, চায়নার রাজধানী, একটা সময় ধোঁয়াশায় কিন্তু ডুবে থাকতো, এত ধোঁয়া হতো, এত পলিউটেড একটা সিটি ছিল। কিন্তু আজ যদি তুমি বেজিংকে দেখো, দেখবে সেই বেজিংটা এখন কিন্তু বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য ক্লিনেস্ট একটা সিটির মধ্যে পড়ছে। কিভাবে? কারণ তারা ন্যাশনাল স্তরে কি করেছে, বিল্ড করেছে একদম। শব্দ দূষণ কত ডেসিবেল হলে সেটা শব্দ দূষণের মধ্যে পড়ে? হুয়ের স্ট্যান্ডার্ড অনুসারে 60 ডেসিবেল বলা হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ড অনুসারে 60 ডেসিবেল কিংবা তার উপরে যদি হয় তাহলে সেটাকে শব্দ দূষণ মনে করা হয়, বুঝেছো? একদম। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে বলি, আরেকটা হচ্ছে আমরা নিজেদের সচেতনতায় আমাদের নিজেদের পরিবেশ বা আশেপাশের অঞ্চলগুলোকে আমরা যতটা পারি সবসময় স্বচ্ছ রাখার চেষ্টা করব। এটা আমি হয়তো তোমাদের জ্ঞান দিচ্ছি না, অ্যাকচুয়ালি এটা তোমরাও নিজেদের লাইফে বিল্ড করবে বা নিজেদের লাইফে এটাকে কিন্তু অ্যাড করবে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। সবসময় আমাদের আশেপাশের অঞ্চলগুলোকে আমরা ক্লিনেস্ট রাখার চেষ্টা করব। লোকে কি করছে সেটা দেখে লাভ নেই তোমার, তুমি নিজেরটাকে নিজে ঠিক করার চেষ্টা করবে। প্রত্যেকের বলতে এই মেন্টালিটি যখন আসবে তখন কিন্তু আমাদের এটা ঠিক হবে। এই জিনিসগুলোকে আমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে এই জিনিসগুলোর উপর থেকে। যেমন একটু বলি দূষণ কমানোর জন্য গৃহীত কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি হয়েছে, প্যারিস চুক্তি, জেনেভা কনভেনশন, কিয়োটো প্রোটোকল, স্টকহোম কনভেনশন। এগুলোর মাধ্যমে বিভিন্ন দূষণ, বিশেষ করে পরিবেশ দূষণ, বিশেষ করে বায়ু দূষণ, এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এগুলো এখনো পর্যন্ত সফল হয়নি। যত দিন গেছে তত কিন্তু দূষণ আরো বেড়েছে। দূষণ কমানোর জন্য ব্যক্তিগত স্তরে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যক্তিগতভাবে আমরা কি করতে পারি? ব্যক্তিগতভাবে গাড়ির ব্যবহার বৃদ্ধি, এটা উল্টো লেখা আছে, হ্যাঁ, এগুলো সব ভুল লেখা আছে এখানে। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কম করা, এটা কম, বৃদ্ধি নয়, কম করা। জীবাশ্ম জ্বালানি বা ফসিলের ব্যবহার কমানো এবং গণপরিবহন
ব্যবহার করা, এটা ঠিক আছে, মানে জীবাশ্ম জ্বালানি আমরা কম ব্যবহার করব, কয়লা কম পোড়াবো, এবং যেগুলো গণপরিবহন, মনে করো পার্সোনাল তুমি যদি একটা গাড়ি নিয়ে যাও তার থেকে যতটা দূষণ হবে তুমি যদি একটা ট্রেনে ট্রাভেল করো অথবা তুমি যদি একটা বাসে ট্রাভেল করো তাহলে কি হবে, তাহলে একটু দূষণ কম হবে। এর জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, এটা ব্যক্তিগত উদ্যোগ তো নিতেই হবে, গণপরিবহন বৃদ্ধির জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, ট্রেনগুলোর কোয়ালিটি বৃদ্ধি করতে হবে ভালো, যেন মানুষ পার্সোনাল গাড়ি ছেড়ে গণপরিবহনটাকে ইউজ করার চেষ্টা করে। প্রচুর দেশ আছে যারা কিন্তু ওই গণপরিবহনটা তাদের দেশে একদমই এত সুন্দরভাবে করে রেখেছে, যেটা দেখলে কিন্তু তোমরা বলবে যে সাধারণ মানুষ তারা নিজেদের গাড়ি ব্যবহার না করে এটাই তো ব্যবহার করতে পারে। কারণ এটা সরকারি উদ্যোগেও তারা নিতে পারে, সরকার সবার জন্য ফ্রি অফ কস্ট তোমার হচ্ছে গণপরিবহন দিতে পারে, ঠিক আছে, অথবা তোমার হচ্ছে ভালো ট্রেনের কোয়ালিটি প্রোভাইড করতে পারে, ঘন ঘন ট্রেনের কোয়ালিটি প্রোভাইড করতে পারে, বাস প্রোভাইড করতে পারে, সরকারি বাস খুব হাই লাক্সারি টাইপের। তো এইগুলোর কারণে গণপরিবহন বৃদ্ধি পাবে এবং দূষণ কমবে। অপ্রয়োজনীয় বর্জ্য উৎপাদন কম করা, অর্থাৎ বর্জ্য যত পারবো আমরা কম উৎপাদন করব। প্লাস্টিকের মোড়কজাত খাবার ব্যবহার না করা, ঠিক আছে, প্লাস্টিকের যে খাবার জাত যে সমস্ত ব্যবহার মানে প্লাস্টিকের খাবার থাকে, যেমন চিপস বা লজেন্স, ছোট ছোট খাবার থেকে কিন্তু এত বড় প্লাস্টিকে থাকে, তো ওইগুলোর ব্যবহার আমরা কম করার চেষ্টা করব, খাওয়া একটু কম করার চেষ্টা করব। নেক্সট দেখি, দূষণ কমানোর জন্য ব্যবহৃত 3R নীতি। দূষণ কমানোর একটা নীতি হচ্ছে 3R পলিসি। কি কি? রিডিউস, মানে আমরা দূষণটাকে কম করব, প্রথমে রিডিউস করব, তারপরে কি করব, পুনর্ব্যবহার বা রিইউজ করব, ঠিক আছে, ঠিক আছে, পুনরায় সেটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করব। আর একটা হচ্ছে রিসাইকেল বা পুনর্ব্যবহার, এটা কিন্তু ওই রিসাইকেলের মধ্যেই পড়ে। তো এইগুলোকে আমরা 3R বলে থাকি, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। এটা হচ্ছে 3R নীতি, এটার মাধ্যমে আমরা কিন্তু দূষণ কমাতে পারি। জল দূষণ কমানোর সবচেয়ে কার্যকরী উপায় নদীর ধারে শুধুমাত্র সাইনবোর্ড লাগানো, জল শোধনাগার বা ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ ও আধুনিকরণ করা, নদীতে নিয়মিত কৃত্রিম অক্সিজেন মেশানো, শিল্প কারখানায় বন্ধ করে দেওয়া এবং জমিতে রাসায়নিক সার ব্যবহার কম করা। এই শিল্প কারখানা বন্ধ করা এটা একটা যুক্তিগত নয়, ঠিক আছে, কারণ শিল্প কারখানা বন্ধ করে দিলে একটা দেশ চলবে না, এটাকে ছেড়ে দাও, ঠিক আছে, ওটা যুক্তিগত নয়। অ্যাকচুয়ালি শিল্প কারখানা কখনোই বন্ধ করা সম্ভব নয়, বুঝেছো? পরেরটা দেখি, কিছু কোশ্চেন অ্যান্সার দেখি আমরা এর উপর থেকে, কেমন কোশ্চেন অ্যান্সার আসবে। দেখো এই দেখো, এবারে কার কি প্রশ্ন আছে বলো। কোশ্চেন এরকম আসবে, কোন গ্যাস ওজনের স্তর ক্ষতিগ্রস্ত করে, একটা প্রশ্ন দিয়েছে। বলো, কোশ্চেন এরকম আসবে, কোন গ্যাস ওজনের স্তর ক্ষতিগ্রস্ত করে, একটা প্রশ্ন দিয়েছে। কোন গ্যাস ওজনের স্তরটা ক্ষতিগ্রস্ত করে? গ্রুপ সিডি তে চলবে। হ্যাঁ হ্যাঁ, কিভাবে ফাইল সেভ করব, দিয়ে প্রিন্ট আউট বার করব বলুন। ফাইল এক্সপোর্ট ফাইল বলে একটা অপশন থাকে, সেই এক্সপোর্ট ফাইলে ক্লিক করলে তোমরা সেখান থেকে প্রিন্ট করতে পারবে। প্রিন্ট আমি করতে বলি না, আমি সবগুলোর প্রিন্ট এমনিতে করতে দেবও না, তোমরা এটা প্রিন্ট করতে দেবো, এটা প্রিন্ট করে নিলে নিতে পারো। এটা দেখো, কোন গ্যাস ওজনের স্তর ক্ষতিগ্রস্ত করে, সেটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন বা যেটাকে আমরা সিএফসি বলি, ঠিক আছে, সিএফসি। নেক্সট দেখি, বায়ু দূষণের প্রধান উৎস কোনটি? একদমই বেসিক প্রশ্ন হবে, একদমই কঠিন যে প্রশ্ন হবে তা নয়, কারণ তোমাদের প্রশ্ন যা আসবে ক্লাস 8 এর বিশেষ করে জেনারেল স্টাডিজ এর প্রশ্নগুলো। বায়ু দূষণের প্রধান উৎস কোনটি? বায়ু দূষণের প্রধান উৎস হচ্ছে কোনটি? যানবাহনের ধোঁয়া, তাই তো। নেক্সট দেখি, ডেসিবেলের সাহায্যে কি পরিমাপ করা হয়? ডেসিবেল একটা একক, এর সাহায্যে আমরা কি পরিমাপ করি? রক্তে হিমোগ্লোবিন, ফতেমা, জেসমিন, আর দেখি মৌসুমি বার, রুবি পাত্রা, ঠিক আছে, সবাই বলছে অপশন সি,
শব্দের তীব্রতা পরিমাপ করতে। ভেরি গুড। আচ্ছা, পরেরটা দেখি, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এটা একটা প্রশ্ন, দেখো গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? আমি একটু আগে তোমাদের বলে দিয়েছি কিন্তু গ্রিন হাউস গ্যাস নয় কোনটি। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন এবং ক্লোরোফ্লোরোকার্বন গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। বায়ুমণ্ডলে নাইট্রোজেন সব থেকে বেশি পাওয়া যায়, প্রায় 78% মতো আমরা নাইট্রোজেন পেয়ে থাকি, তাই না? মাসুম, ঠিক আছে। পরেরটা দেখি, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধিতে কি ঘটে? যদি কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি হয়ে যায় বায়ুমণ্ডলে তাহলে কি হবে? ওজোন গঠন হবে, গ্লোবাল ওয়ার্মিং, বৃষ্টিপাত কমে যায়, নাকি বরফ বৃদ্ধি পায়? কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাবে এর কারণে। বায়ু দূষণ মানুষের কোন অঙ্গকে সবচেয়ে বেশি প্রভাবিত করে? চলো এটা বলো। ওকে, সবাই উত্তর করছো, খুব সুন্দর। দেখি পরেরটা, উত্তর হচ্ছে ফুসফুস। বাহ, অপশন এ কে বলছে? হ্যাঁ, ত্বককে ক্ষতিগ্রস্ত করে বায়ু দূষণ। প্রধানত বলা হয়েছে, সবগুলোকে ক্ষতিগ্রস্ত করে বায়ু দূষণ, কিন্তু প্রধানত করে ফুসফুসকে। ওকে, পরেরটা, মিনামাতা রোগের কারণ কোন ধাতুর দূষণ? আচ্ছা, এটা একটু বলি, ধাতুর দূষণের কারণে কিছু রোগ হয়, এটা একটু জেনে রাখা উচিত, এটা একটু করার চেষ্টা করো। ধাতুর দূষণে কিছু রোগ হয়, ধাতুর দূষণে রোগ, অর্থাৎ মনে করো কোনো একটা ধাতুর পরিমাণ যদি অতিরিক্ত হয়ে যায়, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয়ে যায়, তখন কিন্তু কিছু রোগ হতে পারে। যেমন আমি একটা ধাতু সম্পর্কে লিখছি যেটার নাম হচ্ছে পারদ, ঠিক আছে? তারপরে আছে কি? আর্সেনিক, আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম, সীসা। ওকে, তারপরে আরো আছে, ক্যাডমিয়াম হলো, সীসা হলো, ফ্লুরাইড, ফ্লুরাইডটা অবশ্য ধাতুর মধ্যে ফেলছি না আমি এটাকে, ফ্লুরাইড। ওকে, আর কি আছে? এই চারটেই জেনে রাখো, এর ভিতর থেকে কমন পেয়ে যাবে। এই ধাতুগুলো দূষণের কারণে কিছু রোগ হয়ে থাকে, যেমন পারদ দূষণের কারণে হয়ে থাকে কি? মিনামাতা, মিনামাতা রোগ হয় পারদ দূষণের কারণে। কোথায় পাচ্ছি সেটা? অপশন সি তে পাচ্ছি, পারদের কারণে হচ্ছে মিনামাতা রোগ হয়। আচ্ছা, পরে দেখো, আর্সেনিকের কারণে হয় ব্ল্যাক ফুট ডিজিজ। ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে থাকে, এটা কিসের কারণে ডিয়ার স্টুডেন্ট? আর্সেনিক দূষণের কারণে। যদি জলে আর্সেনিকের পরিমাণ বেড়ে যায় তাহলে ব্ল্যাক ফুট ডিজিজ হতে পারে। নেক্সট, ক্যাডমিয়াম দূষণের কারণে হয় ইথাই ইথাই রোগ, ইথাই ইথাই বলে একটা রোগ হয় ক্যাডমিয়াম দূষণের কারণে। সীসা দূষণের কারণে হয়ে থাকে ডিসলেক্সিয়া। আচ্ছা, আর ফ্লুরাইড দূষণের কারণে হয়ে থাকে ফ্লুরোসিস। ফ্লুরোসিসটা আমাদের দাঁতের সাধারণত ক্ষয় করে থাকে, আমাদের যে দাঁত থেকে দাঁত ক্ষয় করে থাকে, ফ্লুরোসিস, দাঁতের রোগ হয় ফ্লুরাইড দূষণের কারণে। ওকে, তো এইগুলো হচ্ছে মোটামুটি কিছু ধাতুর কারণে ঘটিত রোগের নাম, এটা একটু খাতায় টুকে নেবে। পরেরটা দেখি, দূষণ কমানোর জন্য কোনটি সহায়ক, মানে দূষণ কমাবে কোনটি, কোনটি সহায়তা করবে? সবার কমেন্ট দেখতে পাচ্ছি স্মৃতি, আমি লিখবো না, কমেন্ট পড়বে, এটাই তোমরা বোঝো। আমি কমেন্ট পড়ছি তো, মাঝে মধ্যে পড়ছি তো, সবসময় তো পড়া সম্ভব নয়। যেমন বাপি কমেন্ট, ইমরান, যদি আর্সেনিক বেড়ে হয়, বৃক্ষরোপণের কারণে দূষণ কমানো যেতে পারে। পানীয় জলে অতিরিক্ত আর্সেনিকের ফলে কোন রোগ হয়? এই যে একটু আগে বললাম, পানীয় জলে যদি আর্সেনিক বেড়ে যায় তাহলে কি রোগ হতে পারে? কলেরা, ব্ল্যাক ফুট ডিজিজ, টাইফয়েড।
কি হবে? এই তো লিখে দিলাম না, এই যে লেখা আছে ব্ল্যাক ফুড ডিজিজ আর্সেনিকের কারণে হয়, তো এখানে অপশন বি ইজ রাইট অ্যান্সার। পরিবেশ রক্ষার জন্য কোন দিনটি পালন করা হয়? আচ্ছা, পরিবেশগত কিছু মানে এরকম দিন আছে, ঠিক আছে, মানে যেই দিনগুলোতে পরিবেশ সম্পর্কিত বিভিন্ন সচেতন দিবস পালন করা হয়, এগুলো নিয়ে আমি একটা লিস্ট করে দেবো, আজকে দিচ্ছি না, লাস্টের দিকের ক্লাসে আমি প্রোভাইড করব তোমাদের বিভিন্ন দিবস। আজকে দেখি 5ই জুন পরিবেশ দিবস পালিত হয়। কোনটি নন বায়োডিগ্রেডেবল দূষক? মানে নন বায়োডিগ্রেডেবল দূষক, বায়োডিগ্রেডেবল দূষক কাকে বলা হয়? যে দূষণগুলো অত সহজে মাটির সাথে মেশে না, অত সহজে পচে না, হ্যাঁ, বছর কি বছর, যুগ কি যুগ কিন্তু থেকে যায়, সেটাকে আমরা নন বায়োডিগ্রেডেবল কিন্তু দূষক বলি। যেমন প্লাস্টিক, প্লাস্টিক কি মাটির সাথে মেশে? কখনোই মেশে না। মৃত্তিকায় অতিরিক্ত অম্লতা, অ্যাসিডিটি দূর করতে কি ব্যবহার করা হতে পারে? ধরো কোনো একটা জমিতে দূষণের কারণে অম্লতা বেড়ে গেছে, জমির যে পিএইচ ভ্যালু, পিএইচ মানে কি, মনে করো একটা স্কেল আছে যেটাকে আমরা পিএইচ স্কেল বলি, এই পিএইচ স্কেলের ভিতরে একটা বিন্দু থাকে 7, এই 7-এর কম যদি, মানে 6, 5, 4, 3, 2, 1, অর্থাৎ 7-এর কম যদি পিএইচ ভ্যালু হয় সেটা হচ্ছে অ্যাসিড। আর যেটা তোমার 7-এর বেশি হয়, অর্থাৎ 8, 9, 10 এর আগে যদি মানে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন থাকে, তাহলে সেটাকে আমরা বলে থাকি ক্ষার, ঠিক আছে। তো অ্যাসিড আর ক্ষারের ভিতরে ক্ষার কাকে বলবো? যখন পিএইচ ভ্যালু কমে যাবে মাটির বা জলের, তখন সেটা কিন্তু অম্লধর্মী হয়ে যাবে। তো এখানে মাটির পিএইচ ভ্যালু 7-এর কম হলে অম্লধর্মী, সেটা দূর করার জন্য আমরা চুনের ব্যবহার করব, কারণ চুনটা হচ্ছে একটা ক্ষার, চুনের ব্যবহার করা হতে পারে। দীর্ঘ সময় ধরে উচ্চ শব্দে থাকলে কি হতে পারে? দীর্ঘ সময় ধরে তুমি উচ্চ, যেখানে শব্দ লাউড স্পিকার বাজে সেখানে থাকছো, তো তোমার কি পরিবর্তন আসতে পারে? শ্রবণ শক্তি হ্রাস হতে পারে। কোনটি দূষণের প্রকার নয়? মানে দূষণ নয় কোনটি এর ভিতরে? বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ আর সৌর দূষণ। দূষণ 4 প্রকারের বললাম আমরা, তো এর ভিতরে কোনটি দূষণ নয়? সৌর দূষণটা কোনো দূষণ নয়। কলেরা রোগ প্রধানত কিসের মাধ্যমে ছড়ায়? বলে ফেলো। কলেরা রোগ প্রধানত কিসের মাধ্যমে ছড়াচ্ছে? কলেরা রোগ ছড়ায় সাধারণত কিসের মাধ্যমে? দূষিত জলের মাধ্যমে ছড়াচ্ছে, তাই তো। মশার মাধ্যমে কে বলছে? মশার মাধ্যমে কলেরা ছড়ায়? মশা নিয়ে আজকে পড়িনি, আমরা পড়েছি, মশা নিয়ে পড়িনি তো। তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসগুলি? অ্যাসিড বৃষ্টির জন্য প্রধানত দায়ী অ্যাসিড বৃষ্টির জন্য প্রধানত দায়ী সালফার ডাইঅক্সাইড SO2 এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড অর্থাৎ NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। ডাইঅক্সাইড মানে তার ভিতরে দুটো অক্সিজেন থাকবে, মনো অক্সাইড মানে হচ্ছে একটা অক্সিজেন থাকবে। তো যেমন কার্বন মনোঅক্সাইড CO, কার্বন মনোঅক্সাইড, আর CO2 কার্বন ডাইঅক্সাইড, ডাই মানে দুটো অক্সিজেন থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, কি কারণে হয়? সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের কারণে। আচ্ছা, অ্যাসিড বৃষ্টির প্রভাবে আবার কি হয়? অ্যাসিড বৃষ্টির প্রভাবে একটা জিনিস হয়, অ্যাসিড বৃষ্টির জন্য একটা জিনিস হয়, সেটা হচ্ছে স্টোন ক্যান্সার হতে পারে। স্টোন ক্যান্সার। স্টোন ক্যান্সারটা কি? স্টোন ক্যান্সার মানে হচ্ছে যে তোমার ওই বিভিন্ন শ্বেত পাথরের যে মূর্তি, শ্বেত পাথরের যে স্থাপত্যগুলো থাকে, সেগুলোর উপরে যদি অ্যাসিড বৃষ্টি হয় না, তার গায়ে এরকম কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়, ওটা বিক্রিয়ার কারণে হয়। তো ওই যে কালো কালো ছোপ ছোপ দাগ হয়, এটাকে আমরা সাধারণত বলে থাকি কি? স্টোন ক্যান্সার বলে থাকি। এটা অ্যাসিড বৃষ্টির কারণে হয়। মানুষের শ্বাসযন্ত্রের রোগ সৃষ্টির জন্য দায়ী বায়ু দূষক কোনটি? মানুষের শ্বাসযন্ত্রের রোগ হতে পারে কিসের কারণে? কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড নেই, উপরের সবকটি। অবভিয়াসলি এখানে উপরের সবকটি হবে। বায়ু দূষক না, এগুলো সবগুলো তীব্র বায়ু দূষক। আচ্ছা, লাস্ট প্রশ্ন এটা। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ কি?
কি কারণে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হতে পারে? বায়ুমণ্ডলে অক্সিজেনের বৃদ্ধি, গ্রিন হাউস গ্যাসগুলির বৃদ্ধি, ওজোন স্তরের ক্ষয়, নাকি অ্যাসিড বৃষ্টি? কিসের কারণে গ্লোবাল ওয়ার্মিং হবে? দেখো এখানে একটু কনফিউজিং প্রশ্ন, অনেকে ওজোন স্তর ক্ষয়কে উত্তর করবে, করলে ভুল হবে। এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলির বৃদ্ধি যদি হয় তাহলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হবে, ওজোন স্তর ক্ষয় নয়। ওজোন স্তর ক্ষয় হলে কি হবে? ওজোন স্তর ক্ষয় হলে মানুষের ত্বকের ক্যান্সার হবে। কেন ত্বকের ক্যান্সার হবে? কারণ অতিবেগুনি রশ্মিটা সরাসরি মানুষের ত্বকে এসে পড়বে, তাই তো। চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করবো। স্যার আপার প্রাইমারি থেকে সংবিধান থেকে কি প্রশ্ন আসবে ওটা তোমাদের রাহুল স্যার করাবেন বলে রেখেছেন, ঠিক আছে? সংবিধানের ক্লাস করাবেন উনি, রাজনীতি সংবিধান থাকে না।